মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প, সাত বিলের মাঠ। দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতায় লেখা পাঠাতে পারেন 20 জুলাইয়ের মধ্যে আমাদের ঠিকানায় submit@mhstation.com। বড় হওয়ার পর থেকে আমাদের সব থেকে বড় স্বপ্ন হলো আর একবার ছোট হয়ে যাওয়া, আরও একবার মাঠে গিয়ে ক্রিকেট খেলা, হোলির দিন ভূতের মতো রং মাখা, ঘুড়ি ওড়ানো, কি প্রথমবার প্রেমে পড়া। আর এই সব স্বপ্নের মধ্যে মিশে থাকে একটা পাড়া কিংবা একটা মাঠ, যেন ওই মাঠটাই আমাদের অতীতে ফিরে যাওয়ার চাবিকাঠি। সত্যিই কি চাবিকাঠি রাখা থাকে কোথাও, নাকি যা হারিয়ে যায় তা চিরকালের মতোই হারিয়ে যায়? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন আমাদের গল্পে নয়, আপনার নিজের জীবনে। আমরা কেবল তার দিকে ইঙ্গিত করতে পারি। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, সাত বিলের মাঠ। খোঁড়াতে খোঁড়াতে মাঠের ধারে এসেই দাঁড়িয়ে পড়ল হরেন। মনটা ভারী খারাপ হয়ে গেল। হাতের কলকেটা একবার থাইয়ের উপর ঘষে নিয়ে চাপা স্বরে একটা খিস্তি করল সে। রাতে উৎপাত হলো আমার। কিছু একটা নড়াচড়া করছে মাঠের উপরে, একেবারে মধ্যিখান বরাবর। আজ আকাশে চাঁদের আলো কম, ফলে লোকটা ঠিক কি করছে স্পষ্ট বোঝা যাচ্ছে না। নড়াচড়াটা যে মানুষের তাতে সন্দেহ নেই। রাতের দিকে পাড়া ফাঁকা হয়ে গেলে হরেন বস্তির গেট পেরিয়ে এই মাঠে চলে আসে। গাঁজা খায়। অন্য জায়গায় বসেও খেতে পারে, কিন্তু এই সাত বিলের মাঠটা তার ভারী পছন্দ। গোটা ছোটবেলাটা এখানেই খেলাধুলা করেছে। দুদিন আগে বেপাড়ায় দুটো মাস্তান ছেলে গাঁজা খেতে দেখে বেধড়ক মেরেছে ওকে। তারপর থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে হরেন, কিন্তু মাঠে আসা বন্ধ হয়নি। এমনিতে সাত বিলের মাঠটা বড়সড় নয়, তবে মাটিতে বসানো ইটের ছাড় দিয়ে দুটো ভাগে ভাগ করা। ভাগটা যে কেন করা হয়েছিল বলা মুশকিল। গৃহস্থ বাড়ির দুই ভাই বিয়ে করলে যেমন সামান্য একটা ভাগাভাগি হয়, ঠিক তেমন। সামনের দিকটায় বিকেলে ছেলেপুলে খেলাধুলো করে, এদিকটায় ছোটোখাটো ঘাস গজিয়ে আছে। মাঝখানে চুলের ভিতর সিঁথির মতো একটুখানি টাক, সেখানে উইকেট পুঁতে ব্যাট করা হয়। মাঠের পেছনের ভাগটা ঝোপঝাড়ে ভরা। তাছাড়া সেদিকটা আকারেও খানিকটা বড়। সাপ খোপের ভয়ে আছে বলে এক বল গিয়ে না পড়লে ওদিকে কেউ যায় না। হরেন ফাঁকা মাঠের একপাশে ইটের দেওয়ালে পিঠ রেখেই গাঁজা টানে। তিন দিকের খোলা প্রান্ত থেকে হাওয়ার ঢেউ ভেসে আসে। হরেনের মুখ থেকে বেরোনো ধোঁয়া সেই হাওয়ায় মিশে মেঘের মতো ঢেকে ফেলে চাঁদটাকে, অন্তত হরেনের মাথার উপরে চাঁদটাকে। ঘণ্টাখানেক পরে মাঠ থেকে উঠে গুনগুন করে বস্তিতে ফেরে সে। মাঝে মাঝে পা টলে যায়, মনে হয় এই বুঝি নর্দমায় গিয়ে পড়বে। ওই ভয়টুকু এক জাতের নেশা। কিন্তু আজ সেসবের জো নেই। আজ মাঠে লোক আছে। সেই মাস্তান ছেলেগুলো হলে এবার একেবারেই ভেঙে দেবে পাটা। তাছাড়া খোলা মাঠে বসে হরেন গাঁজা টানে, এ কথা আর 5টা লোক জেনে গেলে পুলিশ এসেও বাওয়াল দেবে। সে সরেই পড়তে যাচ্ছিল, এমন সময় কি যেন ভেবে থেমে গেল। রাত এখন না হলেও 2:30-এর কাছাকাছি। এত রাতে এক বেহেড মাতাল কি নেশাখোর না হলে কেই বা মাঠে আসবে? হরেন একবার শুনেছিল সাধনবাবুর ছোট ছেলেটা নাকি আজকাল লুকিয়ে লুকিয়ে পাতা খাওয়া শুরু করেছে, কিন্তু
সে জিনিস তো মাঠে এসে খাওয়ার কথা নয়। তাহলে কি রেপ টেপ টাইপের কিছু? হরেনের বুকটা দূর দূর করে উঠল। ইদানিং খবরের কাগজে যতগুলো রেপ কেস বেরিয়েছে সব শালা রাত্রিবেলা মাঠে নিয়ে গিয়ে করেছে বেড়াগুলো। রেপ নিয়ে হরেনের আগ্রহ থাকলেও নিজের চোখে দেখার ইচ্ছা নেই। তাও একটা অনর্থক কৌতূহল টেনে নিয়ে গেল তাকে। এও কি এক জাতের নেশা তাহলে? দু কদম এগোতেই কিন্তু হরেনের কানে একটা চেনা শব্দ এসে পড়ল। মাটির উপরে ক্যাঁচ কোঁচ করে আওয়াজ, যেন কেউ কোদালের কোপ মেরে চলেছে বারবার। কে ওখানে? হরেন গলা তুলে ডেকে উঠল, আর সঙ্গে সঙ্গে ধর্মর করে শব্দ হলো মাঠের উপর। কোদালের আওয়াজ থেমে গিয়ে ছটফটানির আওয়াজ ভেসে এলো। হরেনের মনে হলো লোকটা পালাতে চাইছে। এইবার হরেনের ভয় গেল কেটে। মাল পালাতে চেয়েছে মানে দুটো ব্যাপার স্পষ্ট। এক, এ শালা এমন কিছু করছিল যেটা অপরাধ, আর দুই, লোকটার ক্ষমতা খুব একটা বেশি নেই। অক্ষম অপরাধীর থেকে বেশি মজাদার জিনিস আজকাল খুব একটা জোটে না। শালাদের ধরে হাতের সুখ করে কেলিয়ে নেওয়া যায়, পাল্টা ছোবল খাওয়ার ভয় থাকে না। সেই সঙ্গে একটা শাহেনশাহ টাইপের অনুভূতিও বুকের নিচে সুরসুরি দেয়। কেরে সোয়া বাচ্চা কি করছিলি এখানে? সজোরে হুমকি দিয়ে ঝাঁপিয়ে পড়ে হরেন। হাতের এক ধাক্কায় আগন্তুককে মাটির উপরে পেড়ে ফেলে। লোকটা নিজেকে মুক্ত করতে সজোরে ওর তলপেটে লাথি মারে। আঁক করে মৃদু শব্দ বেরিয়ে আসে মুখ থেকে। গাঁজা খেয়ে খেয়ে শরীর আমশির মতো শুকিয়ে গেছে হরেনের। একটা তাগড়াই লোককে আটকে রাখার জোর নেই তার। লোকটা এবার হাঁটুতে ভর দিয়ে উঠে বসে, ঘাড়ের পেছন দিকটা ধরে সজোরে মাটিতে ঠুকে দেয় মাথাটা। খসখসে গলায় বলে, যাই করি তোর বাপের গিয়ে হারামজাদা। মাথা চেপে ধরে কোকিয়ে ওঠে হরেন। এতক্ষণে লোকটা আবার ওর ঘাটা চেপে ধরেছে। হরেন অসহায় হয়ে চেঁচিয়ে ওঠে, ছেড়ে দে কুত্তা, আমার বাপ কাউন্সিলর, আমাকে মারলে কাল সকালে তো। হরে আচমকা লোকটার মুখে নিজের নাম শুনে কথাটা শেষ করে না হরেন। এ পাড়ায় তার নাম জানে না এমন কেউ নেই, কিন্তু লোকটা স্বরে কি যেন একটা পরিচিতির ছোঁয়া আছে। হরেন তাও কঠিন গলায় জিজ্ঞেস করে, কে তুই? আরে আমি, আমাকে চিনতে পারছিস না হরে? এতক্ষণে মাথায় হাত বুলাতে বুলাতে লোকটার মুখের দিকে চায় হরেন। আকাশ মেঘে ঢেকে আছে, চাঁদের দেখা নেই। কয়েকটা তারা ইতস্তত উঁকি দিচ্ছে, যেন দরজা বন্ধ করে আলো নেভানোর আগে দেখে নিচ্ছে বাইরে কেউ আছে কিনা। সেই আলোতেই লোকটার মুখের আউটলাইন খেয়াল করতেই মুখটা চিনতে পারে। নির্মাল্য, নিমু। তুই সব এত রাত এখানে? ঘন ঘন নিঃশ্বাস পড়ছে নির্মাল্য, যেন এতক্ষণ কঠোর পরিশ্রম করে হাঁপিয়ে গেছে সে। হরিণ চিনতে পারায় তার মুখে স্বস্তির হাসি খেলে যায়। তোর সেই স্বভাবটা আর গেল না না? কিছু হলেই আমার বাবা কাউন্সিলর। হ্যাঁ, হরেনের বাপ একবার পৌরসভা ভোটে দাঁড়িয়েছিল, নির্দল প্রার্থী। তখন কদিন হরেনের রেলা দেখে কে? বাপ ভোটে জিতে আসবে, আর যে শালারা ওকে লাস্ট ডাউন ব্যাট করতে নামায় তাদের বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবে। তবে হরেনের বাপ ভোটে জিততে পারেননি, হুমকিটা কেবল বেঁচে আছে এখন। স্বভাব কি আর এত সহজে ছাড়া যায় রে? স্বভাবের জন্যই তো এত রাতে এখানে। হাতের ছিলিমটা তুলে দেখায় হরেন। কিন্তু তুই তো বিয়ে ফিয়ে করে কলকাতা মারিয়েছিলি, এত রাতে এই 7 বিলের মাঠে? মাঠটার কথা খুব মনে পড়ছিল জানিস। ছেলেবেলায় আমরা শালা কত খেলেছি এখানে না রে? ক্রিকেট, বউ বসন্ত, গাদি। সে তো প্রায় 15 বছর হয়ে গেল। গোটা পাড়াটাই ফ্ল্যাটটা উঠে কেমন গিঞ্জি হয়ে গেল। মাঠটাই যা পড়ে আছে। আর আমরা পড়ে আছি কজন?
না রে, আমাদের উপরে অনেকগুলো ফ্ল্যাট উঠেছে, ও শালা দেখা যায় না। ছিলিমটা মাটিতে নামিয়ে রাখে হরেন, ভুরু তুলে বলে, সে যাই হোক, তুমি যেহেতু এত রাতে কি করছিলে এখানে সেটা বলো এবার। মাঠের সাথে যে পিড়িত মারাতে আসুনি তা আমি জানি। হরেনের পিঠে একটা চাপড় মারে নির্মাল্য। বলবো তোকে না বলে যাব কোথায়, আগে ছিলিমটা একটু দে তো। তুই গাঁজা খাস? হরেন অবাক হয়। না, আজ খাবো। এতদিন খাসনি, আজ কেন খাবি? একটা চেরা হাসি খেলে নির্মাল্যর মুখে। একদিন জমেশে টেনে নিয়ে যাবে বুঝলি, সেদিন আমি এই কথাটাই জিজ্ঞেস করব। একদিন তো নিতে আসুনি বাবা, আজ তাহলে কেন লেওয়া মারাচ্ছ? জানা সব বাচ্চা। ছিলিমটা নির্মাল্যর হাতে তুলে দেয় হরেন, তারপর মাঠের ঘাসের উপরে চিত হয়ে শুয়ে পড়ে। স্যান্ডো গেঞ্জির পিঠের কাছে কিছুটা ছেঁড়া আছে, তার মধ্যে দিয়ে নরম ঘাসের ছোঁয়া লাগছে। ছিলিম ধরিয়ে তাতে বড় করে টান দেয় নির্মাল্য, তারপর জমিদারি হুঁকোর কায়দায় ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, আজ শালা মধুরিমার জন্য হেব্বি মন কেমন করছে। হরেন কোমরে ভর দিয়ে উঠে বসে। মধুরিমা? হ্যাঁ রে, তুই বিয়ে ফিয়ে করে মেয়ে ছেলের কিচ্ছায় জড়িয়েছিস? আরে মেয়ে ছেলে নয় রে অনামুখ, মধুরিমা আমার বউ। তুই নেমন্তন্ন করেছিলি যে জানবো? হরেন মাটিতে চাপড় মারে। তুইও শেয়ানা মাল, জানি সবাইকে নেমন্তন্ন করলে একটা ছাপা শাড়ি গিফট করবে, কি এখানে প্রেশার কুকার, উল্টে পকেটে চারটি গিলে যাবে। আরে না না, অনুষ্ঠান কিছু হয়নি, পয়সা জমাচ্ছিলাম দুজনে। ওর অনেক দিনের শখ মালয়েশিয়া যাবে। হরেন একটু ভাবুক গলায় দার্শনিকের মতো বলে, আজকালকার মেয়েগুলো কেমন যেন, আগে ভাবতো একদম ঠাটবাট করে বিয়ে হবে, তার লোক খাবে, মেনু কার্ড থেকে শুরু করে খাওয়ার পর দাঁত খুঁজুনিতে অবধি বড় বউয়ের নাম সোনা দিয়ে লেখা থাকবে, সেজে গুজে দাঁত কেলিয়ে ফটো খিঁচবে, তারপর বাকি লাইফ সেই ফটো বুকে চেপে অল্প শিক্ষিত অযোগ্য শ্বশুর শাশুড়ির লাথি ঝাঁটাকে পার হবে। আজকালকার মেয়েগুলোর ওসব নেই, কেমন কেমন টাইপ। হরেনকে উদাস দেখায়। নির্মাল্য তার পায়ে একটা হালকা লাথি মেরে বলে, শালা এমন করে বলছিস যেন কত মেয়ে দেখেছিস জীবনে। রিম্পাকে তো দেখেছিলাম, ফাইলি একটা মেয়ে ছিল বটে। এ তো আগের মাসে বিয়ে হলো, খেলাম। কি গিফট দিলি, শাড়ি না প্রেশার কুকার? দিনই বেশ চার 6 বছর প্রেম করেছি, যা খরচ করেছি সেটা জমিয়ে রাখলেও শ্বশুর একটা প্রেশার কুকারের দোকান খুলে ফেলতে পারে। আরে আমার মাথা ছিল রে ভাই, পড়াশোনাটা মন দিয়ে করলাম না বলে রিম্পাটা বেরিয়ে গেল হাত থেকে। ছিলিমটা পাশে রেখে মাঠের উপরে নির্মাল্য শুয়ে পড়ে। এতক্ষণে আকাশে চাঁদের একটা কোণ দেখা যাচ্ছে, দুজনের উপরেও এসে পড়েছে সেই আলো। তা রাত বিরাতে বউয়ের কথা মনে পড়লে লোকে মাঠে এসে গড়াগড়ি খায় ভাই, জানতাম না। তো আর কোথায় যাব, ওকে তো পাই না কোথাও। হরেন প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু থেমে যায়। এতক্ষণ কথাটা মাথা থেকে বেরিয়ে গেছিল, এইবার মনে পড়েছে। বছরখানেক আগে কানে এসেছিল কথাটা, কি একটা জ্বর না কিসে ভুগে নির্মাল্যর বউ মরে গেছে। তারপর থেকে আর দেখা হয়নি নির্মাল্যর সঙ্গে। কাছের কেউ মারা গেলে মানুষকে ঠিক কি বলে সান্ত্বনা দিতে হয় হরেন জানে না। এইসব তারা হয়ে গেছে, ভালো মানুষ বলে ভগবান আগে ডেকে নিয়েছে টাইপের সস্তা বাওয়ালি তার পছন্দ নয়। ভগবানের যা কাজ কারবার, তাতে ভালো মানুষ বেশি হয়ে গেলে স্বর্গের মালটা ভোটে হেরে যাবে। আমারও মাঝে মাঝে হেভি মরে যেতে ইচ্ছা করে জানিস। হরেন হতাশ গলায় বলে, কখন? এই রাতে যখন গাঁজা খাস? গাঁজা খেলে তো বাঁচতে ইচ্ছা করে, মনে হয় চাইলে ওই আকাশটা গায়ে পেচ্ছাপ করতে পারি,
রিম্পা বরটাকে পাঞ্জাব লরির তলায় ফেলে দিতে পারি, ঋত্বিক রোশনের মতো চুল আঁচাতে পারি, শক্তিমানের মতো। নিজের দুবলা চেহারাটার দিকে একবার দেখে হরেন। এরা গাঁজা খেলেও বাড়াবাড়ি মনে হয়। তুই তো খাচ্ছিস, মনে হচ্ছে না চাইলেই তোর বউকে ফিরিয়ে আনতে পারি? নির্মাল্য শান্ত গলায় বলে, পারবো, কিন্তু গাঁজা টেনে নয়, এমনি পারবো। সত্যি বলতে কি, ওকে ফিরিয়ে নেওয়ার জন্যই এখানে এসেছি আমি। বলো কি মামা, এখানে আজকে? সোজা হয়ে উঠে বসে হরেন। আগে হ্যাঁ, সারা তোর নেশা হয়ে গেছে। হ্যাঁ, নেশা তো না হয় গাঁজা টেনে হয়েছে, তার আগে মাঠে আমি কি করছিলাম সেটা তো দেখলেই না ভালো করে। হরেন চমকে ওঠে, ফিরে তাকায় মাঠের একেবারে মাঝামাঝি। সত্যিই তো, নির্মাল্য তো বসেছিল না, কিছু একটা করছিল মাঠের মাঝখানে। ফিরে তাকাতেই চোখে পড়ল একটু আগে নির্মাল্য যে জায়গাটায় ছিল সেখানে একটা বড় সড়ো গর্ত তৈরি হয়েছে। মাটি কোপাচ্ছিল নির্মাল্য, কিন্তু কেন? কারো বডি লুকাবে নাকি? এই কি হবে ওতে? হরেন বিস্ময় মাখা গলায় জিজ্ঞেস করে। দেখা হবে, এই যেমন তোর সঙ্গে দেখা হলো, প্রায় 1 বছর পর মধুরিমার সঙ্গে দেখা হবে। এত আনন্দ হচ্ছে মারি, কি বলবো। কি করে? আকাশের এক প্রান্তে চোখ রেখে নির্মাল্য বলে, ওর সঙ্গে কি করে দেখা হয়েছিল জানিস তো? না, তোর মনে থাকার কথা নয়, তুই সেদিন ওকে দেখিসনি। আমি বলছি, শোন মন দিয়ে। হ্যাঁ, হরেনের দিকে ফিরে শুয়ে মাঠের ঘাসের উপর হাত বুলাতে থাকে নির্মাল্য। কেমন যেন পাগল পাগল লাগছে ছেলেটাকে, নাকি হরেনের নিজেরই নেশা হয়ে গেছে। এই মাঠেই ক্রিকেট খেলছিলাম একদিন, তুইও ছিলিস। আমার উল্টো দিকে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলিস। সিরাজদাকে মনে আছে তোর? সারা কচুর মাল ছিল, নিজে ফার্স্ট ডাউন নেমে আর আউট হতো না, আমরা ব্যাট পেতাম না, ফিল্ডিং করতে হতো ঝোপঝাড়ের দিকে। তো একদিন ভোলা 6 মেরেছে, বল গিয়ে ঝোপের মধ্যে ঢুকে গেছে, আমাকে খুঁজতে যেতে হলো। তো খুঁজছি, এমন সময় দেখি ঝোপের মাঝখানে একটা বড় পাথরের উপরে একটা মেয়ে বসে আছে। ঝোপের মধ্যে মেয়ে? আরে মাই বলছি, মিথ্যা না। মনে হলো যেন অনেকক্ষণ দিয়ে ওখানেই বসেছিল। আমি তো বল খুঁজে পাচ্ছি না, জিজ্ঞেস করলাম বলটা দেখেছে কিনা। দেখেছি তো, কিন্তু বলবো না। কিরকম সালাম মাথা গরম হয়, তুই ভাব একবার। জিজ্ঞেস করলাম কেন বলবে না, এলা কেমন বাঁকা হাসিয়েছে, বললো পরের বার বলবো। সারা জীবন ওরকম ছিল, সহজে কিচ্ছু বলবে না, খুঁজিয়ে মারবে সারা জীবন ধরে, শেষে ধরা দেবে। তো তারপর থেকে যতবারই খেলতে আসতাম দেখতাম ও বসে আছে, কোনো দিন আবার থাকতো না। এদিকে আমার আর ব্যাট করতে ভালো লাগতো না, ফিল্ডিং করলে থেকে থেকে ওর কাছে বল যায়, বল গিয়ে পড়লে সেটা খোঁজার নাম করে ওর সঙ্গে তো একটা কথা বলা যায়। খেলে বাড়ি ফেরার সময় জল তেষ্টা পেত খুব, টিউব কলে আঁজলা করে জল খেতে খেতে দেখতাম ও উঠে চলে যাচ্ছে। বাড়ি ফিরে ভূগোল বই খুলে পড়তে বসি, শালা ওর কথা মনে পড়ে। তুই কেষ্ট কাকাকে চিনতিস? সে লটারির টিকিট বেচতো, ওর বাড়িতেই ভাড়া থাকতো, তারপর বছরখানেক পরে অন্য কোথাও চলে গেল। এত কথা হরেন এতদিন জানতই না। ছেলেবেলায় ক্রিকেট খেলার সময় একটা মেয়ে এসে মাঠের পেছনে বসে থাকতো, এই জিনিসটা সে নিজে লক্ষ্য করেনি কোনোদিন, তার চোখ ব্যাপার। তারপর সেই কেষ্ট কাকার ছেলেরই ওনার মুখে ভাত ছিল, একদিন আমাদেরও নেমন্তন্ন করেছিল, সেখানে গিয়েই ওর সঙ্গে দেখা হলো।
নাম মধুরিমা। জিজ্ঞেস করলাম ঝোপঝাড়ের দিকটায় গিয়ে বসে থাকতে মশা ফশা কামড়ায় না? বললো আমাকে একদম মশা কামড়ায় না জানো। কি বাওয়াল ভাব একবার, সেই রহস্য চিরটা কাল ওই রকম। হরেন এখনো মাঠের ব্যাপারটা নিয়ে ভেবে চলেছে। সে জিজ্ঞেস করলো, এই কেমন দেখতে বলতো? আরে সে যে রোগা রোগা এক টাইপের মেয়ে হয় না, এ সাদা জামার উপরের দিকটা সরু, নিচের দিকটা ফুলো, আরে বুঝতে পারছিস না? থুতনির নিচে হাত দিয়ে বসে আর আঙুলগুলো থাকে গালের কাছে, দেখিসনি নাকি? এসব বর্ণনায় আদৌ কোনো মানুষকেই চেনা সম্ভব নয়। তাও হরেন ব্যাপারটাকে কাটিয়ে যেতে যেতে বলল, বুঝেছি, কিন্তু মনে পড়ছে না রে। তারপর তো তারপরে একটু প্রেম টেম হলো। সে আলাপ একটু ঘন হতে একদিন আমাকে ফাঁকা পেয়ে এমন একখানা কথা বললো যে আমার সারা মাথা সুটকে গেল। কি বললো রে? বলল, এই জানো, আমি না আমার বাবা মায়ের মেয়ে নই। বাবা আমাকে মাটি খোঁড়ে পেয়েছিলেন। মাটির তলায়? সে কি রে ভাই, সীতা নাকি? হাত তোলে নির্মাল্য। বিশ্বাস হচ্ছে না তো? আমারও হয়নি। কিন্তু ওই যে বললাম, রহস্য, কিছুই খুলে বলবে না। আমিও তো পাত্তা দিইনি ভাই। মাটি থেকে এসেছে না জল থেকে এসেছে তাতে আমার কি? আমি ওকে ভালোবাসি, সেটাই এনাফ। মাঝে মাঝে ওকে দেখলে না আমার ছোটবেলার কথা মনে পড়তো। বন্ধুদের কথা, মায়ের কথা, আমার মরা বাবার কথা, স্কুলের কথা, 3 চাকা সাইকেলের কথা, এই 7 বিলের মাঠটার কথা। এসবের সঙ্গে কোথাও সেরকম যোগ ছিল না ওর, তাও কেমন জানি জড়িয়ে গেছিল সব। মনে হতো আমার ফেলে আসা এই সব কিছু মধুরিমার ভিতরেই কোথাও আছে সব। বাবা মরে যাওয়ার আগে যে কথাগুলো বাবাকে বলা হয়নি, সেগুলো ওকে বললেই বাবার কাছে চলে যাবে কোনোভাবে। ওর পাশে শুয়ে চোখ বুঝলে এখনো আমি এই মাঠে ক্রিকেট খেলতে আসি রোজ বিকেলে। এখনো স্কুলে যাই, এখনো প্রশ্ন বিচিত্রার ফাঁকে চিঠি দিই পাশের মেয়েকে। এই হরে, তোর এরকম হয়নি কখনো? হরেন নির্মাল্যর পিঠে একটা হাত রাখে, মিহি স্বরে জিজ্ঞেস করে, এই তুই তুই সত্যি করে বলতো ভাই, কেন এসেছিস এখানে? মাঠটাই বা খুঁড়ছিলি কেন? মরে যাওয়ার আগে ও আমাকে একটা আশ্চর্য কথা বলে জানিস। হসপিটালের বেডে শুয়েছিল, আমার তো শালা চোখ ফোক দিয়ে জল পড়ছে। এই মা, তুমি কাঁদছো কেন? আমি তো মরবো না। আমার মাটির নিচে আগের যে ঘর বাড়ি ছিল সেখানেই ফিরে যাব, তবে যে কোনো মাটি নয়। শোনো, আমি মরে গেলে আমাদের যে মাঠে প্রথমবার দেখা হয়েছিল তার নিচে আমার বডিটা পুঁতে দিও, কেমন? আমি প্রথমে রাজি হই, তারপর ভেবে দেখলাম সারা জীবন তো আর কিছু চাইনি আমার থেকে। এটুকু যদি পাগলামি ভেবেই করা যায়। কি করলি তুই? 7 দিনের জ্বরে মারা গেল মধুরিমা। আমাকে বুঝতেই দিল না কখন চলে গেছে। সারা রাত জ্বরে কষ্ট পাচ্ছিল, ভোর অব্দি বসেছিলাম ওর পাশে। শেষে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম, তখনই ফাঁক বুঝে পালিয়েছে। বাড়ির লোকজনের সঙ্গে তো চেনা জানা ছিল না তেমন, তাদেরকেও দেখতেও আসেনি ওকে। আমি নিজেই দায়িত্ব নিলাম। ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার পর আমার উপরই সব দায়িত্ব। ন্যাচারাল ডেথ বলে পুলিশের ঝামেলা হয়নি। বডিটা 2 ভাগে কেটে একটা সুটকেসে করে এখানে নিয়ে এলাম একদিন রাতে। সেদিন বৃষ্টি পড়ছিল খুব, রাস্তাঘাটে এমনিতেই লোক ছিল না। একটু রাত হতে মাঠে এনে বডিটা পুঁতে দিলাম। বৃষ্টি হচ্ছিল বলে মাটি কাদা হয়েছিল, ফলে কোথায় পোঁতা হয়েছে পরের দিন আর কেউ বুঝতে পারিনি। কে আর মাটি খুঁড়ে দেখতে যাচ্ছে।
নির্মাল্য সব কথা হরেনের বিশ্বাস হয় না। আরে অবাস্তব সব কথা বলছে নির্মাল্য। ছেলেটা কি পাগল হয়ে গেছে? তাই যদি হয়ে যায় তবে কলকাতা থেকে এত দূরে সে মাটি খুঁড়ছিল কেন? কি ভাবছিস হরেন? নির্মাল্য চশমাটাকে আবার চোখে ঠেলে জিজ্ঞেস করে। তার মুখটা চাঁদের আলোয় নরম দেখাচ্ছে এখন। কিছু না, আমায় উঠতে হবে এবার। এই শোন না, চল আমরাও মাটির তলায় চলে যাই। মানে ওই মধুরিমা যেমন গেছে। চল না, এই যে বললি তোর মরে যেতে ইচ্ছা করে, চল না। ভেবে নে আমরা বেঁচে নেই। একদিন খেলতে খেলতে মাথায় বল লেগে আমরা দুজনেই মরে গেছি। আমরা আর বড় হইনি, ভাবনা রে হরে। ইনশাল্লাহ তোর মাথা পেগলে গেছে, ওঠ এখান থেকে। একটা ঝটকা মারে হরেন, কিন্তু নির্মাল্য শক্ত করে চেপে ধরে তার হাত। কোথায় যাবি রে হারামজাদা? কার কাছে যাবি? আমাদের কেউ আছে এখানে? মা বাপ আছে, স্কুল আছে, বন্ধু আছে, রাফখাতা আছে, দুপুর আছে। তুই অতীত নিয়ে পড়ে আছিস নিউ। এমন করে কেউ বাঁচতে পারে না। আচমকা নির্মাল্যর মুখে আগের হিংস্র ভাবটা ফিরে আসে। আছি, বেশ করেছি আছি। তাও তো আমার কলকাতায় নিজের ফ্ল্যাট আছে, মাস গেলে লাখখানেক টাকা ব্যাংকে ঢোকে, দায়িত্ব আছে, লোকে সম্মান করে। তোর কি আছে বে? সারা লাফাঙ্গা বেকার কোথাকার। না আছে লাইফের কোনো উদ্দেশ্য, না কোনো রেসপন্সিবিলিটি। মাঝরাতে মাঠে এসে গাঁজাটা নিস, পুলিশের ক্যাল খাস। তোর এত বেঁচে থাকার খাই কেন? হরেন উঠতে চায় না। নির্মাল্য উঠে দাঁড়িয়ে একরকম হিঁচড়ে টেনে নিয়ে যেতে থাকে তাকে গর্তের দিকে। হরেনের জামা ছিঁড়ে যায়, ছোট ইটের ঢেলায় পিঠ চিরে রক্ত বেরিয়ে আসে। সে চিৎকার করতে থাকে, ছেড়ে দে শালা আমাকে, তোর বউ মরেছে, তুই যা, আমি যাব না, বাঁচবো। হরেনের হাতটা ছেড়ে দিয়ে তার বুকের উপরে দুটো লাথি মারে নির্মাল্য। তবে বাঁচ শালা, বেঁচে বেঁচে মর। আর কথা না বাড়িয়ে গর্তটার ভিতরে হারিয়ে যায় নির্মাল্য। হরেনের বুকের ব্যথাটা কমে এলে সেও উঠে দাঁড়ায়। গেল কোথায় নির্মাল্য? গর্তের ভিতরে নেমেছে সেটা তো নিশ্চিত। একটা মানুষ ঢুকে যেতে পারে এত গভীর গর্ত খুঁড়েছে কি? হরেন গর্তের পাড়ে এসে দাঁড়ায়। চাঁদের আলো কোনো অলৌকিক মায়া বলে এখানে এসে পড়েনি। অন্ধকারে ভরে আছে জায়গাটা। সে মৃদু স্বরে ডাক দেয়, নিমু, নিমু রে, কি আছে ভেতরে? কোনো আওয়াজ আসে না, এমনকি একটা মানুষের নিঃশ্বাসের শব্দও আসছে না। হরেন ঠিক করে আজ রাতটা নির্মাল্যকে নিজের বাড়িতেই নিয়ে যাবে। ছেলেটার মাথার চিকিৎসা দরকার ভালো করে। ছোট একটা লাফ দিয়ে সেও নেমে আসে গর্তের ভিতরে। নরম মাটিতে পা দেবে যায়। সত্যিই অনেকটা গভীর গর্ত। এতক্ষণ ধরে মাটি খুঁড়ছিল তাহলে নির্মাল্য? হরেন দুদিকে তাকিয়ে দেখে গর্তটা যে শুধু গভীর তাই নয়, দুপাশে অনেকটা ছড়ানো। এইবার মাথা ঘুরে যায় তার মানে 7 বিলের মাঠের নিচে সত্যি একটা হিডেন এয়ার পকেট ছিল, অথচ এতদিন কেউ জানতো না সেটার কথা। নিমু, উপরে উঠে আর বাড়ি চল নিমু। সকালে ফেনা ভাত আছে বাড়িতে, কাল সকালে এখানে এসে না হয়। টুকটুক করে মাটির উপর কি যেন একটা এসে লাগলো হরেনের পায়ের উপর। নিচে তাকিয়ে সে দেখল একটা ক্যাম্বিসের বল। এই রকম বল দিয়েই ছোটবেলায় ক্রিকেট খেলতো ওরা। কি ভেবে সেটা কুড়িয়ে নিতেই একটা বাচ্চা ছেলে এসে দাঁড়ালো হরেনের সামনে। হাতটা বাড়িয়ে দিল সামনের দিকে, ফেরত চাইছে বলটা। চোখ রগড়ে নিল হরেন। না, ভুল দেখছে, কেউ নেই সামনে। মন বলল যতক্ষণ চোখ বুজেছিল তার মধ্যেই হয়তো দৌড়ে চলে গেছে ছেলেটা। কয়েক সেকেন্ড অপেক্ষা করেই দৌড় দিল হরেন। না, আজ নিউকে এখানে ফেলে সে কোথাও যাবে না।
নরম মাটির উপরে অন্ধকারে দৌড়ে কিছু দূর চলে এলো হরেন। আলো আসার কথা নয়, তাও কোথা থেকে যেন মৃদু আলো এসে ভরিয়ে রেখেছে মাটির তলার এই খুবচিটুকুনি। আর একটু এগোতেই আলোর উৎসটা দেখতে পেল হরেন। মাটির উপরে কিছু একটা পড়ে আছে, সেখান থেকেই বেরিয়ে আসছে সাদা রঙের আলোটা। ক্রমশ জিনিসটা স্পষ্ট হলো হরেনের সামনে। একটা মানুষের দেহ, দুটুকরো করে কোমর থেকে কাটা, শক্ত হয়ে মমি কিংবা কালো নিটোল পাথরের মতো হয়ে গেছে। তার ভেতর থেকে আলো এসেই সরিয়ে দিচ্ছে অন্ধকারটাকে। হরেনের পা কাঁপছিল। অবাস্তবতা তাকে নতুন এক নেশায় উন্মাদ করে তুলেছে। ধীরে ধীরে মাটিতে পড়ে থাকা দেহটার সামনে গিয়ে দাঁড়ালো সে। সঙ্গে সঙ্গে পেছন থেকে পায়ের আওয়াজ শুনে ফিরে তাকিয়ে দেখল নির্মাল্য এসে দাঁড়িয়েছে। সাদা আলোর ছটায় মুখ ভরে গেছে তার। দেখ দেখ হরেন, ওর বডিটা পচেনি, বরং একটা যন্ত্রে পরিণত হয়েছে না? হরেন হাঁ করে চেয়ে রইল নির্মাল্যের মুখের দিকে। নির্মাল্য খেকিয়ে উঠল। তাকিয়ে আছিস কেন? দেখ না রে শালা। হ্যাঁ, সত্যি মৃতদেহের মধ্যে কোথায় যেন একটা যান্ত্রিকতা এসে মিশেছে। একটা মানুষের বদলে একটা অদ্ভুত যন্ত্র বলেই মনে হচ্ছে ওটাকে। আমি তো কিছুই বুঝতে পারছি না রে নু। নির্মাল্য উত্তর দেয় না। কালো পাথরের মতো দেহটার সামনে বসতে বসতে বলে, তোর তোর মনে আছে হরে, এবার পাড়ায় কে একজন বলেছিল ওই মাঠের উপরে ফ্ল্যাট উঠবে, মাঠ ঢেকে যাবে। হ্যাঁ, আমরা দুজন সেদিন বাড়ি ফেরার সময় মাঠের উপর হয়ে শুয়ে খুব কেঁদেছিলাম, মনে আছে তোর? দৃশ্যটা ভেসে ওঠে হরেনের চোখের সামনে। নিমুই কেঁদেছিল বেশি। চোখের জলে ভিজে গেছিল মাঠের বুক। বাবা মারা যাওয়ার পরেও বুঝি অত কান্না কাঁদেনি। হ্যাঁ, তাতে কি? মাঠটাও আমাদের ভালোবেসে ফেলেছিল রে। মানুষ স্বার্থপর হয় হরে, প্রকৃতি হয় না। সে যতটুকু নেয় তার থেকে ঢের বেশি ফিরিয়ে দেয়। মাঠটা জানতো চিরকাল আমরা কাছে থাকতে পারবো না। চিরকাল আমি দুঃখ হলেই এই ছোটবেলার মতো মাঠে চলে আসতে পারবো না। তাই মাঠটা আমায় মধুরিমাকে দিয়েছিল। মধুরিমা সাধারণ মেয়ে নয় রে হরে, ওর মধ্যে আলাদা কিছু একটা ছিল। সারা জীবন বলে গেছে, অথচ আমি বিশ্বাস করিনি। কি যেন একটু ভেবে আবার বলে নির্মাল্য, আসলে আমি বুঝতে পারিনি ওর আসল শক্তি কাজ করবে মৃত্যুর পর। ওর মৃতদেহটা আমাদের ফিরিয়ে নিয়ে যাবে। হরেনের মাথায় আর কিছুই ঢোকে না। মধুরিমার এই শক্ত হয়ে যাওয়া মৃতদেহটা কোথায় ফিরিয়ে নিয়ে যাবে ওদের? উঠে দাঁড়িয়ে হরেনের কাঁধ চেপে ধরে নির্মাল্য। এই তুই পড়াশোনা করবি না হরে? বল, বাবা মাকে আরেকবার দেখতে চাস না? আরেকবার রিম্পাকে মন খুলে বলতে চাস না সব কথা? কাটাকুটি খেলবি না? স্কুলে বেঞ্চ বাজাবি না? আর একবার দুপুর 4টে বাজলে উইকেট কাঁধে মাথায় আসবি না? বল। আসবো, আমার আর কি আছে বল না যাওয়ার মতো? গরিব নেশারু হয়ে লাইফটা এভাবে সেফ কাটিয়ে দিতে আমার ইচ্ছা করে না রে। তুই পায়ের দিকে হাত রাখ, আমি মাথার কাছে রাখছি। তার মানে তুই এই জন্যই এত রাতে মাঠে এসে? কথাটা সম্পূর্ণ শেষ করল না হরেন। সত্যি কি ঘটছে এসব, নাকি স্বপ্ন? বাস্তব অবাস্তব বোধ এতক্ষণে কুয়াশার মতোই হারিয়ে গেছে হরেনের। সে হাত রাখার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করে শুধু,
সব আগের মতো হবে নিমু? সব? নির্মাল্য সামনে মুখ ফেরায়। হ্যাঁ, সব। শুধু মধুরিমাকে ওই ঝোপের পাশের পাথরটায় বসে থাকতে দেখবো না। ওর শরীরটা ব্যবহার করেই ফিরে যাচ্ছি তো, তাই ও হারিয়ে গেছে চিরকালের মতো। বাকি সব একরকম। আর কিছু ভাবল না হরেন। এই মাঠের গর্তের ভিতরটা যেন জননীর গর্ভের মতো ঘিরে রেখেছে ওকে। এখানেও যাই করুক না কেন, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। পাথরটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেই সাদা আলোটা সহস্র গুণ বেড়ে উঠল। হরেনের মনে হলো ওর চোখ দুটো অন্ধ হয়ে গেছে। কাছেই কোথাও বাজ পড়ল কি? ইন্দ্রিয়গুলো একটা একটা করে মুছে যাচ্ছে। ভয় পাস না হরে, আবার দেখা হবে। নির্মাল্যর গলা মিলিয়ে এলো। চোখ খুলতেই একটা ধাক্কা লাগলো হরেনের মুখে। ওর নাম ধরে চিৎকার করছে কেউ। সমবেত কণ্ঠ ভেসে আসছে দূর থেকে। হরে কি করবে বুঝতে পারল না। কয়েক সেকেন্ডের মধ্যেই একটা ক্যাম্বিস বল এসে পড়ল ওর পায়ের কাছে। একবার ড্রপ খেয়ে সেটা গিয়ে লুকোলো পেছনের মাঠের ঝোপের মধ্যে। সামনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিল মাধব বলে একটা ছেলে। সে হরেনকে লাথি দেখালো। হতবাকের মতো চারদিকে তাকালো হরেন। দুপুর পেরিয়ে সদ্য বিকেল নামছে সাতবিলের মাঠে। সিরাজদা ব্যাট করছে। মাঠের পাশের রাস্তা দিয়ে একটা দিলখুশওয়ালা গাড়ি নিয়ে যাচ্ছে। এই লোকটা তো মরে গেছিল অনেককাল আগে। ভাবনাটা ফ্যাকাশে হয়ে গেল হরেনের মাথার মধ্যে। লোকটা মরেনি, অনেক দেরি আছে মরতে। 15 বছর আগের সেই বিকেল, সেই এক সময়ে একই শরীরে এসে পড়েছে হরেন। পরের 15টা বছর কেউ সুইচ টিপে ডিলিট করে দিয়েছে। কিন্তু ও তো একা আসেনি। নিমু মাঠের চারদিকে তাকায় হরেন। হ্যাঁ, ওই তো নিমু বল উড়াতে ছুটে গেছে ঝোপের দিকে। হরেন সজোরে দৌড় দেয় সেখানে। সত্যি কি আসবে মধুরিমা? সম্ভাবনা নেই, তাও যদি কোনোভাবে। দৌড়ে নির্মাল্যকে ধরে ফেলে হরেন। মাঠের সীমানা পেরোতেই ঝোপের মাঝে পাথরটা চোখে পড়ে। কেউ নেই। পাথরের ঠিক সামনেতে বসে পড়েছে নির্মাল্য। হরেন তার পিঠের উপরে একটা হাত রাখে। নির্মাল্য দুপাশে মাথা নাড়ে। আসেনি, আমাকে এখানে পৌঁছে দিয়ে চিরকালের মতো হারিয়ে গেল। হরেন চারদিক ঘুরে দেখে নেয় একবার। না, সত্যিই কেউ নেই। একটু দূরে মাঠের উপরে ছেলেগুলো ছাড়া আর কোনো মানুষের চিহ্ন নেই। চল মাঠে যাই, নির্মাল্য উঠে দাঁড়িয়ে বলে। দুই বন্ধু কাঁধে হাত রেখে হেঁটে আসে কিছু দূর। এবার আগের থেকে ভালো হবে সব কিছু। নির্মাল্য কবজি দিয়ে চোখের জলটা মুছে নেয়। বলটা ওই পাথরটার পেছনে পড়েছে। একটা ভেসে আসা নারী কণ্ঠের ডাকে দুজনেই চমকে ওঠে। মধুরিমা। নির্মাল্যের মুখ দিয়ে বিস্ময় মাখা শব্দটা বেরিয়ে আসে। হরিণের মতো চারদিকে তাকায় দুজনে। না, কেউ কোথাও নেই। অবাক হয়ে যায় দুজোড়া চোখ। হাঁদার মতো দেখছো কি? আমি এখানে ওপরে। উপরে তাকাতেই মাঠের লাগোয়া বাড়ির দোতলার জানলায় দেখা যায় মেয়েটাকে।
কাঠের জানলায় আয়নার মতো কাঁচের ফ্রেম। সেটা খুলে তাকিয়েছে মেয়েটা। তার পেছনে গোলাপি রঙের দেওয়াল, ঘুরন্ত ফ্যান, দেওয়ালে লাগোয়া শোকেসে রং পেন্সিল আর গল্পের বই দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ড দুজনে কেউ কোনো কথা বলতে পারে না। নির্মাল্যের ভেজা চোখে বৃষ্টি নেমেছে এবার। সে গলা তুলে বলে, তুমি তুমি যে বলেছিলে এখানে আসতে পারবে না, তাও এলাম। কি করে? মেয়েটার মুখে একটা বাঁকা হাসি খেলে যায়। থুতনির নিচে একটা হাত রেখে সে বলে, পরের বার বলবো। পরের বার? কি যে